প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো প্রথমে এই সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। মানব জমিন। সংযত বাজেটে বড় ঘাটতি, বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত, ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত, স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে 500 কোটি টাকা, শিক্ষায় বরাদ্দ বেড়েছে, কমেছে প্রাথমিকে, সংখ্যার তারতম্যে ছোট, মূল জায়গায় আগের মতো আমির খসরু, বাজেটে কর বৈষম্য রয়েছে, সিপিডি, জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা। দেশ রূপান্তর। দেনার গ্লানি ঘোচানোর পথ, বাজেট ব্যয়, এনবিআর নিজস্ব বৈদেশিক ঋণ। আমার দেশ। অস্থির সময়ে চ্যালেঞ্জের বাজেট, এবারের বাজেটে ভিন্নতা রয়েছে, দাম কমতেও পারে বাড়তেও পারে। দ্রব্যমূল্য নিয়ে স্বস্তিতে মানুষ, কমেছে অধিকাংশ পণ্যের দাম, জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ 5.5%। সময়ের আলো। অস্বস্তির মাঝে স্বল্প স্বস্তির বাজেট, প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা নয়, সামগ্রিক উন্নয়নে গুরুত্ব। আলোকিত বাংলাদেশ। 3-0 দেশ গড়ার লক্ষ্য, আকার 7,89,999 কোটি টাকা। জুলাই যোদ্ধাদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। নির্বাচনের সময় নিয়ে দ্বিধাবিভক্ত দলগুলো, 30 রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই বিএনপি, এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত, জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি। করতোয়া। বৈষম্যহীন অর্থনীতি গড়ার বাজেট, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক, দূরত্ব ঘুচিয়ে চমৎকার জুলাই সনদ সম্ভব, ডক্টর ইউনূস। সালাউদ্দিন আহমদ। নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার একটিও কারণ নেই। আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ সংবাদপত্রের বড় অংশ জুড়েই বাজেট মূল শিরোনাম, যার অনেক কিছু সংখ্যাকেন্দ্রিক, কিন্তু সাধারণ মানুষ বাজেটটিকে বুঝতে চায় জিনিসপত্রের দাম কমা বাড়া দিয়ে। আবার যারা অর্থনীতিবিদ কিংবা যারা বোদ্ধা বা বিশ্লেষক, তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মন্তব্য করেছেন, বিশ্লেষণ করেছেন। সেই সমস্ত কথা আমরা শিরোনামে দেখতে পেয়েছি। প্রথমে আমরা যেটি বলছিলাম দৈনিক মানব জমিনের শিরোনামকে ঘিরে, আমরা সেটি দিয়ে যদি আলোচনা শুরু করি। সংযত বাজেটে বড় ঘাটতি, অর্থাৎ বাজেটের আকার ছোট বলা হয়েছে, আবার এটিকে অন্যরা বলেছেন যে আকারে ছোট মনে হলেও বিভিন্ন খাতে এর সঙ্গে বাড়তি রয়েছে। না, আকার খুব ছোট না, গত বাজেটের চেয়ে 10,000 কোটি টাকা কম। মানে একই রকম বলা যায় যে একই রকম আছে, হয়তো কিছুটা বাড়তে পারতো, কন্টিনিউটি থাকলে গভর্নমেন্টের হয়তো বাজেট বাড়তে পারতো, বাট সংযত বলছেন ঠিকই আছে। আর ঘাটতি তো আছে, আমাদের তো ঘাটতি বাজেটই সবসময় করা হয়, কারণ আমাদের ঘাটতি থাকবে, আমাদের যে রাজস্ব আয় হবে তার চেয়ে বেশি ব্যয়ের জায়গা আছে, সুতরাং ব্যয় নিয়ন্ত্রণ কীভাবে করবো সেটা একটা বড় চ্যালেঞ্জ। এখানে মানে ছোট ছোট আকারে যদি বলে, সিপিডি যেটা বলেছে খুবই ইম্পর্টেন্ট, যে কর বৈষম্য আছে সেটা আর একটু গভীরভাবে দেখতে হবে, বৈষম্যটা কেন সৃষ্টি হচ্ছে, এবং এই বৈষম্যের কারণে হয়তো মধ্যবিত্ত বা ওই স্ল্যাবে যারা আছেন তাদের উপরে একটা চাপ বাড়বে, করের চাপ, মানে তাদেরকে যেভাবে করারোপ করা হচ্ছে একেবারে 30% পর্যন্ত দেন আপার ইয়েতে যাবে। তো সেই করের যে স্ল্যাবগুলো করা হচ্ছে, স্ল্যাবগুলোতে হয়তো আর একটু পরিবর্তন আনা যেতে পারতো, বা ওইটা চিন্তা করবেন, এটা একেবারেই ফাইনাল এরকম তো না, সেটা করারোপটা সবসময় এনবিআরের মাধ্যমে পরেও করা যায়, আগেও করা যায়। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনি রাজস্বটা ঠিকমতো আদায় করতে পারছেন কি না, কারণ আমাদের যে এনবিআরকে নিয়ে যে সমস্যা হয়েছিল সেই সমস্যার কারণে বেশ কয়েকদিন এনবিআর প্রায় বন্ধ হয়ে গেছিলো, তখন একটা বড় ধরনের সমস্যা হয়েছিল। সামনে যে আমরা এনবিআরকে নিয়ে এই সমস্যাগুলোর সমাধান কীভাবে করব, কীভাবে নেতৃত্ব দেওয়া হবে, সেখানে এখনও সংকট আছে, পুরো সংকট সরে যায়নি, সেই জন্য এটা নিয়ে একটা চিন্তার কারণ আছে। আপনার জুলাই যোদ্ধাদের জন্য বাজেটে বরাদ্দ আছে, খুবই ভালো কথা, এবং সেই যে বাজেটের বরাদ্দ, এই বরাদ্দ যেন ঠিকমতো ব্যবহৃত হয় এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে সেক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে। অনেকেই কিছু কিছু অভিযোগ তো ইতিমধ্যেই আসছে, যারা জুলাই যোদ্ধা নন তারাও এই শহীদের তালিকায় নাম লিখিয়ে বিভিন্ন
সুবিধা গ্রহণ করেছেন। তো সেই জায়গাটায় সাবধান থাকতে হবে। তাদের যে কর সীমার যেটা আছে 5,25,000 টাকা, সেখানে মুক্তিযোদ্ধাদের 5 লক্ষ টাকা আছে, সেখানেও তাদেরকে একটা বাড়তি স্ল্যাব দেওয়া হয়েছে। এটা নিয়ে আলোচনা হতে পারে যে দেশের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন, মুক্তিযুদ্ধের আপনার ভুয়া মুক্তিযোদ্ধা অমুক সার্টিফিকেট এইসব নিয়ে আলোচনা করতে পারেন। বাট মুক্তিযোদ্ধাদের যদি 5 লক্ষ টাকা হয়, সেখানে জুলাই যোদ্ধাদের জন্য 5,25,000 টাকা করাটা একটা সিম্বলিক। এটা কি মেসেজ দেয় এটা একটু বোঝার চেষ্টা করতেছি আমি এখনও। তো এটা কি বুঝবো যে মুক্তিযুদ্ধের চেয়ে তাদের অবদানটাকে বেশি করে দেখানো হচ্ছে কিনা? সমান থাকতে পারতো, সমান থাকলেও কোনো অসুবিধা হতো না। তো সেই সব জায়গায় অনেক কিছু নিয়ে আলোচনা হতে পারে, ভবিষ্যতে হবে। রাজনৈতিক দলগুলোর যে সমালোচনা, এটা গতানুগতিক। সবসময় তারা একটা মানে বাজেট পেশের পরেই 2-3-4 ঘন্টার মধ্যে একটা তারা রেসপন্স দেওয়ার চেষ্টা করেন। সেই কারণে তাদের কাছে মনে হয়েছে এটা গতানুগতিক বাজেট। এবং এই বাজেটের মধ্য দিয়ে যে আমাদের দারিদ্র্য বিমোচন হয়ে যাবে, আমাদের বড় কিছু হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং এই বাজেটটা এখন তো সংসদ নাই, সুতরাং এই বাজেট দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব সীমাবদ্ধতা আছে। সেই কারণে বাজেটের যে বিভিন্ন লক্ষ্য, সেই লক্ষ্যগুলোকে অত ভালোভাবে তুলে ধরা হয়নি। তো সেই কারণে আপনি বলতে পারেন যে এটা একটা মোটামুটি একটা সাদামাটা বাজেট এই সময়টা পার করে দেওয়ার জন্য। ইলেকশনের জন্য বাজেট আছে ইম্পর্টেন্ট, কারণ ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো ইলেকশন হবে। ইলেকশন নিয়ে আপনি একটা হেডলাইন পড়ছিলেন, যেখানে অধিকাংশ দল বলছিল যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চান। সো ইলেকশনের বাজেটটা রাখা হয়েছে। এটা না রাখলে হয়তো একটা সন্দেহ, অবিশ্বাস আরও দানা বাঁধতে পারতো। সো ওই জায়গাটা এটা ঠিক আছে যে ন্যাশনাল ইলেকশন হবে, এই বাজেট ইয়ারের মধ্যে হবে, এরকমটা আপনি ভাবতে পারেন। হবে কিনা আমরা জানি না, বাট ভাবতে পারেন যে এই বাজেট ইয়ারের মধ্যে টাকা যেহেতু বরাদ্দ করা হয়েছে, এটা হতে পারে। শিক্ষা খাতে কিছু বাড়ছে এবং স্বাস্থ্য খাতে, বাট ওটা সিগনিফিক্যান্ট কিছু না। আমরা যদি ওই স্ট্যান্ডার্ড দেখি, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে তো আমরা কিছুই না, বাট আমরা যদি সাউথ এশিয়ার স্ট্যান্ডার্ড দেখি, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অনেক দিন ধরে আলোচনা আছে। তো সেখানে যতটুকু বেড়েছে এটা সামান্য। এটার ফলে খুব বেশি যে উন্নতি হয়ে যাবে বা খুব বেশি পরিবর্তন হবে এরকমটা ভাবার কারণ নেই। স্বাস্থ্য খাতের যেটা সমস্যা, সেটা হলো স্বাস্থ্যতে যা বাজেট দেওয়া হয় সেটা তারা ইউটিলাইজ করতে পারে না। সেখানে ওদের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা তারা কীভাবে মোকাবিলা করবেন সেটা দেখতে হবে। আরেক জায়গায় একটা হেডলাইন দেখছিলাম যে সামরিক বাজেট কিছুটা কমছে, এরকম একটা হেডলাইন কোনো একটা পত্রিকা বা সাব হেডলাইন করেছেন। আমি যেটা দেখলাম যে না, সামরিক বাজেট ওইভাবে কিছুই কমেনি। তাদের যা বাজেট ছিল গত বছর এবং তারা যেটা ইমপ্লিমেন্ট করেছেন সেই কাছাকাছি 40,000 কোটি টাকা, এটাই তাদের বাজেট রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই বাজেটকে আমার কাছে সাদামাটা মনে হয়েছে। খুব বেশি কোনো স্বপ্ন, লক্ষ্য, যে জিডিপির লক্ষ্য আছে একটা, তো সেটা কতটুকু পূরণ হবে এটা আমাদের দেখতে হবে। আপনার এটা দিয়ে আমাদের যে মুদ্রাস্ফীতি আছে সেটা কতটা আমরা চ্যালেঞ্জ করে কমাতে পারবো সেটা দেখতে হবে। মেয়েদের যে প্রসাধন সামগ্রী, এটার দাম বাড়বে, ওখান থেকে নাকি 800 কোটি টাকার মতো আসবে। সো মেয়েদের প্রসাধন সামগ্রী, লিপস্টিক, পাউডার, মুখ তমুক যা আছে সব কিছুর উপরে একটা বাজেটে দাম বাড়ানোর ফলে এগুলো বাড়বে। এবং প্রসাধন সামগ্রী তো মেয়েরা ব্যবহার করেন। দাম কিছুটা কমবে আপনার তেল, সয়াবিন, চিনি যেগুলো আমদানি করা হয়, খাদ্যশস্য, ডাল। এখানে যেহেতু ওই উৎসের করটা আগে 1% ছিল, সেটাকে 0.5% করার কারণে কিছুটা দাম কমবে বলে আশা করছেন। বাট এই আমাদের ব্যবসায়ীদের তো বিশ্বাস নাই, মানে কেউ এটা বিশ্বাস করেন না। জনমনে এরকম ধারণা আছে যে তাদেরকে যতই আপনি সুবিধা দেন, ফাইনালি ওনার দাম নির্ধারণ করবেন ওনাদের লাভটা ঠিক রেখে। এবং তার মধ্যে তো সিন্ডিকেট ধরনের কী কী আছে সেগুলোর ব্যাপারে কিন্তু বাজেটে সুনির্দিষ্ট কোনো আলোচনা নাই যে তারা কিভাবে এটা মোকাবেলা করবেন। এলপিজি যারা আমদানি করেন আমাদের পেট্রো বাংলা, তাদের ক্ষেত্রে 15% ভ্যাট ছিল দেওয়ার সময়, উৎসে 15% ভ্যাট, আবার যখন তারা ডিস্ট্রিবিউট করতেন তখন 15%, 30%-এর মতো ভ্যাট ছিল, আরও অন্যান্য ইনকাম ট্যাক্স ছিল। তো সেই কারণে তাদের একটা ভর্তুকির ইয়াতে আবর্তে তারা পড়ে গেছিলেন। গত 3 বছর হিসাবে যেটা দেখলাম 6,000 প্লাস সামথিং, 6,000 প্রতি বছরই প্রায় 6,000 কোটি টাকা ধরতে পারেন যে তাদের ভর্তুকি দেওয়া হতো সরকার থেকে। যদিও তারা তার চেয়ে বেশি ট্যাক্স কিন্তু সরকারকে প্রদান করেন এবং ওইটা আমাদের কর আয়ের একটা বড় জায়গা। কারণ আমাদের যে ব্যক্তি করের যে নেট সেটা আমরা ততটা বাড়াতে পারিনি, যার ফলে এইসব জায়গা থেকে করটা আদায় করা হয়।
সেই ক্ষেত্রে তাদের ভর্তুকি আর লাগবে না, এটা একটা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে তাদের ভর্তুকি লাগবে না। যদি ভবিষ্যতে তাদের ভর্তুকি না দিতে হয় তাহলে আপনি ওখানে 6,000 কোটি টাকার একটা ফান্ড আপনার জন্য হাতে থাকলো গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট তখন ওই ফান্ডটাকে কোথায় ব্যবহার করবে তারা ঠিক করতে পারবে। সো এই তো বাজেট আলোচনা যেভাবে দেখেছি আর কি। আবার অপেক্ষা করি আমরা ইম্প্যাক্টটা কি হয়। দাম বাড়তে পারে বা কমতে পারে, যে সমস্ত পণ্য আপনি আলোচনা করছিলেন তার মধ্যে সিগারেটের দাম বাড়তে পারে, আমরা একটি শিরোনামে দেখেছি। সিগারেট দাম তো সবসময় বাড়ার একটা, ওই যে স্মোকিং এর বিরুদ্ধে যে মুভমেন্ট আছে তারা সবসময় দাবি করে যাতে স্মোকারদের উপর একটা চাপ হয়। হ্যাঁ, সেদিক থেকে আমরা একটি প্রতিক্রিয়াও দেখেছি সংবাদের ভেতরে, কোথাও গণমাধ্যমে আমরা দেখেছি যে কিন্তু যে পরিমাণ কর সরকার এখান থেকে পেতে পারতো তার থেকে বরং বঞ্চিত হচ্ছে। কর যেভাবে নির্ধারণ করা হয়েছে সেটি আরো অন্যরকম হতে পারতো, আরো উপযোগী হতে পারতো। হ্যাঁ, ওইটা হতে পারতো। এবং প্লাস হলো যে আমাদের মূল সমস্যা হলো ইমপ্লিমেন্টেশন। আপনি ধরেন যারা বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা যারা কর্পোরেট আছে তাদের থেকে যেভাবে ট্যাক্সটা আদায় করা সম্ভব হয়, তখন তো অনেক আরও ছোট ছোট প্রতিষ্ঠান আছে যারা এইসব সিগারেট টিকেট করে, এবং কিছু পণ্য কিন্তু বাজারে ঢুকে যায়, এবং কিছু 2 নম্বর পণ্য মানে ফেক পণ্য উৎপাদিত হয়। সো ওই ক্ষেত্রে আমরা ওই টাকাটা ঠিকমতো আদায় করতে পারি না। আদায় করতে পারলে তো খুব ভালো, সেখানে নিশ্চয়ই গভর্নমেন্ট মনোযোগ দেবে। আপনি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার কথা বলছিলেন, এখানে 3টি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পরপর রয়েছে। রাজস্ব আয়ের সঙ্গে সঙ্গতিহীন বাজেট, এটি বিএনপির মত বলে বলা হয়েছে। পাচারের অর্থ ফেরাতে স্পষ্ট পরিকল্পনা নেই, এটি জামায়াতে ইসলামীর। আর মূল্যস্ফীতি রোধ করতে গিয়ে মন্দা সৃষ্টির বাজেট, এটি সিপিবির মন্তব্য বলে উল্লেখ করা হয়েছে। বিএনপি যে মন্তব্য করেছে এটা একটু ঠিক, যে আমাদের রাজস্ব আয় যা, আমাদের তো ঘাটতি বাজেট, এবং এখানে বিএনপিও যদি ক্ষমতায় থাকতো তাদেরকে এরকম একটা ঘাটতি বাজেটই করতে হতো। আমরা এই ঘাটতি বাজেটটা অনেক দিন ধরে দেখবো, মানে এটা নির্ভর করে আসলে যারা বাজেট স্পেশালিস্ট আছে তারা জানেন যে ঘাটতি বাজেটটা কেন করতে হয়। জামাত যেটা বলছেন এটাও যে আপনার পলিটিক্যাল রিটরি, আপনি বাজেটের মধ্যে পাচারের অর্থ ফেরত পাওয়ার কি ইমপ্লিমেন্টেশনটা, মানে কি কথাটা বলবেন যে না আমরা এই বছরে 3,000 কোটি টাকা পাচারের অর্থ ফেরত আসবে, সেটা আমাদের আয় হবে, এরকম একটা হয়তো বলতে পারতো। বাট এটা যিনি উপদেষ্টা আছেন বা উপদেষ্টা পরিষদ যারা আছেন তারা নিশ্চয়ই আলাপ আলোচনা করেছেন যে আপনার যদি ডেফিনেটিভ আয়ের কোনো উৎস না থাকে, পাচারের অর্থ ফেরত আনা এটা খুব বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। সুতরাং ওইটা বাজেটে আনলেই যে পাচারের অর্থের ব্যাপারে তাদের কমিটমেন্ট থাকবে এরকমটা না, এবং ওইভাবে এই কমিটমেন্ট দেওয়া যায় না। সো ওটা একটা আলাদা ইস্যু, ওটাকে আলাদাভাবে ডিল করতে হবে। তো জামাতের প্রতিক্রিয়াটা অনেকটা পলিটিক্যাল রিটরিকের মতো। আরেকটা জায়গায় আছে যে আপনার এই কালো টাকা সাদা করা, সেটা একটা ডিবেট ছিল, সবসময় এটা ডিবেট। এটা মনে হয় এখানে শুধু ফ্ল্যাট কেনার কথাটা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, ফ্ল্যাট কেনার জন্য ওই টাকাটা মানে আপনার যে অপদূষিত আয়, মানে কালো টাকা, অপদূষিত আয়, এগুলো নিয়ে আমরা একটা মানে এই টার্মের মধ্যে ঢুকে আমরা বুঝতে পারি না। একটা হলো যে কালো টাকাকে আপনি বিবেচনা করতে পারেন যে দুর্নীতি, ঘুষ, অমুক তমুক হ্যান ত্যান, অন্যান্যভাবে উপার্জন, বর্ডার ট্রেড, চোরাচালানি, এইভাবে যে উপার্জন হয় সেটা একটা কালো টাকার মধ্যে পড়ে। বাট অপদূষিত আয় হলো অনেকের আয় আছে কিন্তু তারা ইনকাম ট্যাক্সে দেখার নেই, যার ফলে ওটা অপদূষিত আয় হয়। আয়টা হয়তো একেবারে লিগাল, ব্যবসা বাণিজ্য করেই করছেন, ছোটোখাটো ব্যবসায়ী। আপনি একটা ব্যবসায়ী ধরতে পারেন যে মশলার ব্যবসায়ী, আমি বগুড়া শহরে একটা মশলার দোকান আছে, আমি তার ক্ষতি করতে চাই না, মানে বড় বাজারে একটা মশলার দোকান, এখানে কোটি টাকার ব্যবসার মানে আয়োজন হয়, অনেক বড় ব্যবসায়ী তিনি। তো তার যখন ট্যাক্স ফাইল দেখবেন যে তার ট্যাক্স ফাইলে খুব একটা ট্যাক্স আসছে না। এরকম অনেক খুচরো ব্যবসা থাকে না যেখানে অনেক টাকা লেনদেন হচ্ছে, অনেক আয়ও হয়তো হচ্ছে, কিন্তু তাদেরকে তো আমরা ওই নেটের মধ্যে আনতে পারি না। সুতরাং তাদের কাছে কিন্তু অপদূষিত টাকা থেকে যায়, এবং ওটা নিয়ে অনেক দিন ধরে ডিবেট হচ্ছে, এবং এবারও রাখা হয়েছে। যারা ডিবেট করছিলেন সেই ইন্টেলেকচুয়ালরাই, মানে সুশীল সমাজে যারা এসব নিয়ে কথা বলেন তাদের মধ্যে একজন অন্যতম সালেউদ্দিন সাহেব, তিনি তো ফাইন্যান্স অ্যাডভাইজার, তাকেও এটা রাখতে হয়েছে। তো এখান থেকে যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি বা যে বার্তাটা আমি দিতে চাই সকলের জন্য, সেটা হচ্ছে আপনি যখন সরকারের বাইরে থাকেন তখন অনেক কড়া কথা, অনেক ন্যায্য কথা বা এইটা স্বচ্ছতার জন্য অনেক কথা বলতে পারেন, বাট যখন সরকারে থাকেন তখন কিন্তু অনেক বিবেচনা আপনাকে করতে হয়। সেই তথ্যগুলো যখন আপনার সামনে হাজির হয় তখন এটা চট করে বন্ধ করে দেওয়া যায় না, সেই জন্য তারা বন্ধ করতে পারেননি। আর টিআইবি বা কেউ এটা বলতেই থাকুক, হয়তো আগামী বছরও আমরা দেখব যে এই অমুক জায়গায় সাদা করার একটা সুযোগ রাখা হয়েছে।
আরেকটা জায়গায় আলোচনা তো দেখছি যে ওই যারা ইয়াতে আছেন, শেয়ার মার্কেটে আছেন, ওই মার্কেটের যে একটা তাদের বক্তব্য দেখলাম যে সেখানকার ব্যাপারে সরকারের কোনো ইয়ে নেই। ওখানেও কিন্তু ওই অপদূষিত আয় ব্যবহারের একটা সুযোগ রাখা হয়েছিল গত বাজেটে, সেখানে নাই। এবং এই যে অপদূষিত আয় মানে ব্যবহার করা বা এই যে তাদেরকে যে ছাড় দেওয়া, এটার ফলে যে খুব বেশি টাকা ইনকাম ট্যাক্স নেটে আসছে এরকমও তো নাই। মানে আমাদের যে বাজেট প্রায় 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি, 8 লক্ষ হাজার কোটি টাকার, সেই তুলনায় ওই আয়টা খুবই সামান্য, ও 0.01%ও নয়, তারও কম। একটি শিরোনাম আমাদের সামনে, বৈষম্যহীন অর্থনীতি গড়ার বাজেট। আপনি যতদূর দেখেছেন বাজেট কিংবা এ নিয়ে প্রতিক্রিয়া, তাতে করে এইটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন শিরোনামটি। আমি ঠিক এই শিরোনামটাকে বুঝতে পারতেছি না, বৈষম্যহীন অর্থনীতি গড়ার বাজেট কিনা। এটা একটা ডিপ অ্যানালাইসিস করতে হবে। এখন আমাদের পত্রপত্রিকাগুলো তো অনেক সময় একটা হেডলাইন করে, হয়তো তারা কারোর সাথে কথা বলেছেন, তাদের কাছে এটা মনে হয়েছে। বৈষম্যহীন শব্দটা এখন খুব পপুলার জার্গন। সব মাঝে মাঝে কিছু কিছু শব্দ চলে আসে না, স্লোগান চলে আসে, যেগুলোতে খুব মানে মানুষ এগুলো দেখতে চায়। তা আমরা তো এই বিগত আন্দোলনের একটা বড় স্লোগান ছিল বৈষম্যহীন সমাজ গড়ার, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্লোগান। সেই কারণে হয়তো যিনি ইয়েটা করেছেন, হেডলাইন করেছেন, তার কাছে বৈষম্যহীন শব্দটা খুব ইম্পর্টেন্ট। বাট এই বাজেট দিয়ে আপনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা তো আমরা আলোচনাই করলাম যে বাজেটে মধ্যবিত্তের উপরে ট্যাক্সের চাপটা বেশি থাকবে। বাজেটে আপনি দরিদ্র মানুষের জন্য কি কি করলেন, এটা কিন্তু বড় কোনো অ্যানালাইসিস নাই। আপনার লক্ষ্য কী সেটা নাই। আপনি মুদ্রাস্ফীতি কীভাবে দূর করবেন সেটা কিন্তু নাই। আপনি 5 পয়েন্ট সামথিং ধরেছেন আপনার জিডিপি, সেটা অ্যাচিভ হবে কিনা সেটা একটা চ্যালেঞ্জ হবে। সুতরাং মানে ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য যারা বলছেন তারা কিন্তু 3.5-এর উপরে উঠতে পারেন না এখনও। তো আমরা এখন 5.6-এর কাছে আছি। সো এইগুলো দূর। আর আপনার জিডিপি বাড়লেই যে বৈষম্য দূর হয়ে যাবে, এটা তো কোনোই সাধারণ ব্যাখ্যা নেই। কেন আমরা যখন ওই যে গ্রোস ন্যাশনাল ইনকাম বিবেচনা করি, যে ওই যে আমাদের পার ক্যাপিটা ইনকাম, ওইটা তো একটা শুভঙ্করের ফাঁকির মতো। আপনি যখন বলেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $3,000, তখন আমরা চিন্তা করি না যে আমাদের রিক্সাওয়ালা, আমাদের দরিদ্র মানুষ, মোটে মজুর এবং লক্ষ কোটি নিরন্ন মানুষ বা বঞ্চিত মানুষের আয়টা কত। তখন অ্যাভারেজটা হয় যে আপনার আয় হলো 1 লক্ষ টাকা আর আমার হলো 100 টাকা। দুজনের অ্যাভারেজ যদি বানাই তখন 50,050 টাকা করে দুজনের আয় হবে। কিন্তু আপনার তো 1 লক্ষ টাকার উপরে, আমার 100 টাকা। তো ওই জায়গাগুলো দিয়ে তো আর বৈষম্যহীন করা যাবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা বা এই যে দারিদ্র বিমোচন, ওই যে সেই সময় ইন্ডিয়ায় ইন্দিরা গান্ধী গরিবি হাটাও, এগুলো খুব পলিটিক্যালি খুব জনপ্রিয় স্লোগান। কেন 1 পার্সন 1 ভোট যখন হয়, তখন তো সকলের একটা করে ভোট। সো দরিদ্র মানুষের ভোটটাকে পাওয়ার জন্য সরকারগুলো সবসময় প্রচেষ্টায় থাকে। সেই জন্য কিন্তু দরিদ্র মানুষের জন্য অনেক কর্মসূচি নেওয়া হয়। আমাদের দেশেও সোশ্যাল সেফটি নেটওয়ার্ক অনেক আছে, যেমন বিধবা ভাতা। বিগত সরকারের সময় এগুলোর অধিকাংশ চালু হয়েছিল। যারা বয়স্ক ভাতা, অন্যান্য অনেক ধরনের ভাতা ছিল। বাচ্চাদের এই যে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য ফ্রি, এবং তাদেরকে বৃত্তি দেওয়া হতো। তো ওইসব জায়গায় কিছু কাজ হচ্ছে, বাট যে পরিমাণ অর্থ ওখানে বিনিয়োগ করা হয়, সেই পরিমাণ অর্থ দিয়ে তাদের ভাগ্যের পুরো পরিবর্তন করে দেওয়া সম্ভব হয়নি, হবেও না। দেয়ার আর আদার থিংস, অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে, সেখানে কাজ করতে হবে। পৃথিবী জুড়ে অন্যান্য ধরেন পুঁজিবাদী রাষ্ট্র যখন কমিউনিজমের ভয় ভীত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন সমাজতন্ত্রের একটা লাল ঝান্ডা চারিদিকে খুব পতপত করে উঠছিল, তখন তারা কিন্তু একটা সিস্টেমে চলে গেছে, সোশ্যাল সিস্টেম, সমাজ কল্যাণের রাষ্ট্র, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। সেখানে তারা ওইটা চেষ্টা করেছে যে এই যারা শ্রমজীবী মানুষ, তাদের কি কি অসুবিধা আছে এবং তাদের যদি বেকার হয়ে যায় তাদেরকে কীভাবে সহায়তা করা যায়, তাদেরকে কীভাবে ঔষধ দিয়ে সহায়তা করা যায়, তাদেরকে কীভাবে আপনার তাদের মিনিমাম ওয়েজ, যেটা ঘণ্টাভিত্তিক যে বেতন মজুরি, সেটা কীভাবে বাড়ানো যায়। তো সব মিলিয়ে তারা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট তৈরি করার চেষ্টা করছে। এবং পুঁজিবাদী কিছু দেশ, অনেক দেশ কিন্তু সাকসেসফুল, পশ্চিম ইউরোপ, কানাডা, এগুলোর বড় বড় উদাহরণ যেখানে তারা সাকসেসফুল হয়েছে। সো আমাদের ওই পর্যায়ে পৌঁছতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই একটা বাজেট দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়া বা বৈষম্যহীন অর্থনীতি গড়া সম্ভব হবে না। আমরা একটু ভিন্ন শিরোনামে যাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক, এখানে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কথা বলেছেন। দূরত্ব ঘুচিয়ে
চমৎকার জুলাই সনদ সম্ভব, জুলাই সনদ নিয়ে তো আলোচনা চলছে, তার মধ্যে তার এই বক্তব্য, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত, জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি, এটি উপশিরোনাম হিসেবে রয়েছে। ডক্টর ইউনূস আজকে যে ইন্ট্রোডাক্টরি বক্তব্য দিচ্ছেন চমৎকার। ডক্টর ইউনূস তো নোবেল লরেট এবং উনি খুবই ভালো সুবক্তা এবং উনি অনেক সুন্দর করে সব কিছু উপস্থাপন করতে পারেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং উনি যেটা বলেছেন যে ইয়েস, এটাই তো ডিসকোর্সের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ঘুচে যাবে এবং একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে, যাতে আমরা নেক্সট যে গভর্নমেন্ট, জনগণের ভোটের মধ্য দিয়ে যে সরকার আসবে, সরকার যে নির্বাচিত করবে জনগণ, সেই সরকারের কাছে যেন পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারটা হয়। পাওয়ার না বলে যদি আমি বলি দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব হস্তান্তরটা যাতে হয়, সেই জন্য কারণে তার বক্তব্যটা মানে বেশ গুরুত্বপূর্ণ এবং সেটার পরে তো আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে। এখন ইলেকশনের ব্যাপারে তো আমরা যা দেখছি যে অধিকাংশ রাজনৈতিক দল 52টার বেশি, এই আমাদের দেশে তো রাজনৈতিক দলের সংখ্যা কত এটা নিয়ে আমি সবসময় কনফিউজ থাকি। জুলাইয়ের পরেই তো প্রায় 30টার মতো রাজনৈতিক দলের জন্ম হয়েছে, আরও কিছু পাইপলাইনে আছে। সো যদি 60-এর উপরে রাজনৈতিক দল থাকে তাহলে 52টা রাজনৈতিক দল রেজিস্টার, তারা মনে করে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। একজন নাগরিক হিসেবে আমিও মনে করি যে ডিসেম্বরের মধ্যে, যেটা মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুন যে উইন্ডো দিয়েছেন, তার যদি প্রারম্ভিক উইন্ডোর যে মাসটা ডিসেম্বর, সেই মাসে নির্বাচন করা সম্ভব। জামাত মাঝে মাঝে নির্বাচনের ব্যাপারে একটা কনফিউশন আছে কিনা ওনাদের আমি জানি না। মাঝখানে ওরা যখন লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে এসেছিলেন জামাতের আমির, তখন এসে কিন্তু বলেছিলেন যে তারা জানুয়ারির মধ্যে নির্বাচন চায়, মানে রমজানের আগে। তো সেই স্ট্যান্ড থেকে তারা পরে সরে যান এবং এনসিপি যে স্ট্যান্ডে আছে যে সংস্কার এবং বিচার, তারপরে জুলাই ঘোষণাপত্র, এসব না হলে নির্বাচনের তারিখ নয়, এটা একটা আলাদা ইস্যু, ওটাতে আমি পরে আসছি। তো তারাও এর মধ্যে ঢুকে পড়েছিলেন। আবার হঠাৎ করে এখন এপ্রিলের আগে নির্বাচন, ঠিকই আছে, মানে আমাদের মে জুন, হ্যাঁ রোডম্যাপ, মে জুন তো নির্বাচনের উপযুক্ত সময় না। মে জুন যে নির্বাচনের উপযুক্ত সময় নয়, গত 7 দিনে বাংলাদেশে তা প্রমাণ হয়েছে। নতুন করে প্রমাণ করার দরকার নেই, এটা আমাদের 100 বছরের আবহাওয়া বিশ্লেষণ করলে বোঝা যাবে যে ওই দুটো মাস আমাদের ফ্ল্যাশ ফ্লাড, বন্যা, সাইক্লোন, অন্যান্য প্রচুর বৃষ্টিপাত, সেই সময় নির্বাচন এবং গরম, সেই সময় নির্বাচন করার উপযোগী নয়। গত 100 বছরের ইতিহাসে একবারই 12ই জুনে একটা নির্বাচন হয়েছিল 1996 সালে, সেটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। তো এই কারণে ওটা তো বাদ। এখন এপ্রিল পর্যন্ত যাওয়ার মধ্যেও আমাদের সমস্যা আছে, কারণ আমাদের ফেব্রুয়ারি মাস থেকে রোজা শুরু হবে, সম্ভবত 16-17 ফেব্রুয়ারি থেকে। তো রমজান মাসে নিশ্চয়ই আমাদের দেশে কখনো নির্বাচন হয়নি, হবে না এরকম কথা না, বাট রমজান মাসে নির্বাচন করাটা খুবই একটা যৌক্তিক হবে কি না এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এরপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলোকে তো আপনি ডিস্টার্ব করতে পারবেন না। সো এখন আমাদের দেশে নির্বাচনের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারির আগে 10 তারিখের মধ্যে, অথবা ফেব্রুয়ারির 5 তারিখের মধ্যে, এটা হলো আমাদের উপযুক্ত সময়। সুতরাং আপনি যে উইন্ডো প্রধান উপদেষ্টা ডিক্লেয়ার করেছে, সেই উইন্ডোর বাইরে নতুন উইন্ডো নিয়ে আলোচনা হতে পারে। অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো সময় হতে পারে, এটা জানুয়ারিতে হতে পারে, ডিসেম্বরে হতে হবে এরকম না, বিএনপি যেমনভাবে দাবি করছে, বাট করা সম্ভব, এটা জানুয়ারি মাসে হতে পারে। তো এই নির্বাচন নিয়ে আমাদের মনে হয় একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা খুবই প্রয়োজন এবং একটা ঐক্যমত্যে যেতে হবে। আমার প্রত্যাশা যে তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যমত্যে যেতে পারবেন এবং নির্বাচনটা কিভাবে একটা ভালো নির্বাচন করা যায় এটা আমরা জানি, আমরা প্রত্যক্ষ করেছি। দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কোনো দল নাই, সুতরাং তারা একটা ভালো নির্বাচন দিতে পারবেন, এটা প্রত্যাশিত। কিন্তু এনসিপির কারণে তাদের ব্যাপারেও নানান কোশ্চেন আসছে। এখন এনসিপি হঠাৎ করে আজকেও বা কেন বলতে হবে, যেখানে ইউনূস সাহেব প্রত্যাশা করছেন যে জুলাই ঘোষণাপত্র সবাই আলোচনা করে এই জুলাইতে একটা ঘোষণাপত্র বা সনদ বা যেটাই নাম দেন, একটা ডিক্লারেশন, যেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করবেন, সাইন করবেন এবং এটা পুরো জাতি অবগত হবে, সেখানে আবার নতুন করে এই শর্ত আরোপ করার কোনো দরকার নেই। এনসিপি রাজনীতিতে মাঝে মাঝে এমন এমন শর্ত নিয়ে আলোচনা করে যেগুলো তাদের রাজনৈতিক ম্যাচুরিটির প্রমাণক না। যেমন তারা একবার বলেছেন যে শেখ হাসিনার ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন নাই, বিচার শেষ করা না পর্যন্ত নির্বাচন না। তাদেরকে বুঝতে হবে যে এই যে বিচার করা, বিচার একটা প্রক্রিয়া, এটাতে 5, 10, 15, 20 বছর লেগে যেতে পারে। আপনি এটিএম আজহারুল ইসলামের বিচারটাই প্রমাণ হিসেবে আনেন না। 2012 সালে তাকে গ্রেফতার করা হয়, তারপরে তদন্ত, তারপরে এই যে অভিযোগপত্র দাখিল, তারপরে বিচার, তারপর তার মৃত্যুদণ্ডের আদেশ, তারপরে তিনি আপিল করলেন, আপিলের পরে এই 3-4 দিন আগে তার মুক্তি হলো, তাই না? তো
এটা কত বছর লাগলো? 12 বছরের বেশি। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আই নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।